জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিনা আনি। পাহাড়ে অস্থিতিশীল হওয়ার ঘটনা তদন্ত করবে উচ্চ ক্ষমতার কমিটি। দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভার পর সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই যেই ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয়। সংঘর্ষ হতাহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামে। শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করছে পাহাড়িরা। অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এছাড়া রাঙ্গামাটিতে জারি হয়েছে ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় যোগ দিতে রাঙ্গামাটি গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে পাহাড়ি ছাত্র সমাজের ডাকায় অবরোধের প্রভাব পড়েনি পার্বত্য জেলা বান্দরবানে। স্বাভাবিক রয়েছে যান চলাচল। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণায় তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বিচার বিভাগ। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জাতির সামনে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরতে অভিভাষণের আয়োজন করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচারপতিরা, ছিলেন দেশের নিম্ন আদালতের বিচারকরাও। শুরুতে বিচার বিভাগের সমস্যা ও নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিচারকরা। এ সময় ঢালাও মামলা ও আদালত চত্বরে আসামিদের উপর হামলা বন্ধে বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পরে বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করাই স্বাধীন বিভাগের পূর্বশর্ত। আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি, যা আমাদের বারবার পিছিয়ে দিয়েছে। দেশে বর্তমানে সংবিধান সংস্কার নয়, নতুন গঠনতন্ত্র প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি, প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। ছাত্র বিপ্লব, শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় বিষয় ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন, এ গণ অভ্যুত্থানে গণমানুষ হয়ে জামায়াতে ইসলামী, বিএনপি সহ সব দলের মানুষ প্রাণ দিয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারে স্থান পেয়েছে পছন্দের কিছু মানুষ, পছন্দের লোকদের নিয়েই কমিশন গঠন হচ্ছে। রাষ্ট্রের বর্তমানে চলমান সংকট রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে বলে জোর দেন ফরহাদ মজহার।
তাদেরকে আস্থার মধ্যে নিতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো আস্থার মধ্যে নিতে হবে যে আপনারা এই গণ অভ্যুত্থানে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা শুনেছেন আমার সে কথা। আমি বলেছি এখানে বিএনপির অবদান আছে, বিএনপির কর্মীরা মরেছে, জামাত ইসলামী কর্মীরা মারা গেছে, হেফাজত ইসলামী কর্মীরা অংশগ্রহণ করেছে, প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এটা গণ অভ্যুত্থান, ওই গণের মধ্যে তারা সকলে হাজির আছে। তো তার থেকে শুরু থেকেই তো তাদের কাছে পরামর্শ নেওয়ার কথা ছিল। আপনি শুরু থেকে একটা সরকার বানিয়েছেন, তাদেরকে প্রতিপক্ষ তৈরি করেন। জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নেই, তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, এ বছরের সাধারণ অধিবেশন বৈষম্যহীন বাংলাদেশকে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিফিংয়ে তিনি জানান, আগামী 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন। তার বক্তব্যে উঠে আসবে ছাত্র জনতার বিপ্লবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার প্রেক্ষাপট ও পরিকল্পনা, আন্তর্জাতিক শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিন সংকটের মতো বিষয়। সাইডলাইনে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপালের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করার কথা রয়েছে। সময় জটিলতায় নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সুযোগ নিয়ে উল্লেখ করে উপদেষ্টা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। এছাড়াও এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টি। গত 8 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সামান্যতম অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাবাসন ছাড়া এই সংকট সমাধানের কোনো সুযোগ নেই। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আগামী 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপূজা। 5 আগস্টের বিজয়কে সুসংগত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে অনুষ্ঠিত রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তান নিরস্ত্র বাঙালির উপর হামলা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এই প্রেক্ষাপটে যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিল বাঙালিরা, কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিলেন। সেই সময় থেকে চলা নানা বৈষম্যের অবসান হয় 2024 সালের 5ই আগস্ট। এ সময় জামায়াতের আমির শেখ হাসিনাকে দেশে ফিরে স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল জোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের তাড়নায় যা বলা দরকার বলবে,
বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার আহ্বান জানিয়েছেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এম.বি. বাকের। সকালে মাগুরার আসাদুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাগুরা শাখার আয়োজনে ব্যবসায় ও উদ্যোক্তা সম্মেলনে তিনি কথা বলেন। মাধ্যমে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন থাকবেন শহীদদের সাথে প্রতিপাদ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পরিপূর্ণ ইসলামী জীবন বিধান কায়েম করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। মোহাম্মদপুরে অটোরিকশা চালক মোহাম্মদ রনি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে একই মামলায় সাবেক এই এমপি 3 দিনের রিমান্ডে ছিলেন। শনিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুর রাকিবের আদালতে হাজির করে রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, প্রথম দফায় রিমান্ডে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু কোনো তদন্ত পাওয়া যায়নি, তাই তাকে নতুন করে 5 দিনের রিমান্ড প্রয়োজন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় পুলিশের কনস্টেবল সোয়াইবুর রহমান জয় ও সজীব সরকারকে ফের 3য় দফায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তারা পুলিশের যে চেইন ইন কমান্ড সেটা তারা পুরো ভঙ্গ করে এবং সেই বিষয়গুলি তারা মিডিয়া এবং ফেসবুকে তারা প্রকাশ করে। এর বিষয়ে এই জন্য পুলিশ তাদেরকে এই কারণে পুলিশের চেইন কমান্ড ভাঙার কারণে রিভল্ট করার কারণে তাদেরকে সাইবার অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং এই মামলা তাদেরকে আজকেও আদালতে আনা হয়, তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই যে তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং অমূলক। তো এটা বলে আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত সাবমিশন শুনেছে এবং রাষ্ট্রপক্ষ ছিল তারা বিরোধিতা করেছে। পরবর্তীতে 2 দিনের রিমান্ডের প্রেরণ করা হয় তাদেরকে। এই আদেশে আমরা সংক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার পাই নাই এবং আমরা এই রায়ের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা এই সাবমিশনগুলো আমরা ব্যক্ত করব এবং আমরা আশা করি আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাব। রাজধানীর মিরপুরের সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অনুষ্ঠিত হয়েছে হোমিও মেডিসিন ফেস্ট। শিক্ষার্থীদের মানোন্নয়ন কলেজের 25তম ব্যাচের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আয়োজন করেন। এ সময় একটি সুস্থ বিশ্বের জন্য শান্তির ডোজ সীমাহীনভাবে আমরা দাবি করি স্লোগানে আয়োজন শুরু হয় বেলা 11টার পর। কলেজে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। জননী হোমিও ক্লিনিক ও বেগম হোমিও হলের অর্থায়নে কলেজের হ্যানিম্যান মিলনায়তনের শিক্ষার্থীরা তুলে ধরেন হোমিও চিকিৎসায় বহুবিধ ওষুধের ব্যবহার। শিক্ষার্থীরা নিজেদেরকে দেশসেরা হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে হোমিও চিকিৎসা ছড়িয়ে দিতে মেডিসিন ফেস্ট ভূমিকা রাখবে বলে মনে করেন চিকিৎসকরা। মেডিসিন ফেস্ট শিক্ষার্থীদের মানোন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আগ্রহী করে তুলবে বলে আশা করেন শিক্ষকরা। আমরা আসলে মেডিসিনের যে জ্ঞানের পরিধি আছে সেটা প্রসার করার জন্যই আমরা মেডিসিন ফেস্টের আয়োজন করেছি। তো এখানে প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার মাধ্যমেই হোমিওপ্যাথি অগ্রযাত্রীকে যাতে আরও বেগবান করা যায় সেই উদ্দেশ্যেই আজকে এই আয়োজন। ছাত্রছাত্রীদের যে মেধার বিকাশ এই ফেস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে চালিয়ে যাব, আমাদের শিক্ষণীয় ব্যাপারে পাথে হয়ে থাকবে এই আশা ব্যক্ত করি। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।